নানা নাটকীয়তায় বিসিবি নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ক্যাটাগরি ৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নির্বাচনের আগেই বিসিবি পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে ৯ জনের। ১ নম্বর ক্যাটাগরিতে রংপুর বিভাগে একটি পদে লড়াইয়ে ৩ জন থাকলেও বিশাল ব্যবধানে জয় পেয়েছেন হাসানুজ্জামান। আর রাজশাহী বিভাগে শতভাগ ভোট পেয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন মুখলেসুর রহমান। আর ক্লাব ক্যাটাগরি থেকে আবারও নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ এবং ইফতেখার মিঠু। কেন্দ্র করে আমরা একটা নতুন ক্রিকেট বোর্ড পেয়েছি। এই বোর্ডের কার্যক্রম 4 বছরের এবং এই 4 বছর আমরা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় দেখতে চাই সেই পরিকল্পনা আমরা শুরু করে দিয়েছি। সেই লক্ষ্যে আমরা কালকে এই আজকের বোর্ড মিটিংটা যেটা শুরু হচ্ছে সেটা কন্টিনিউ করবে এবং এই 4 বছরের যে পরিকল্পনা আমরা করতে যাচ্ছি সেটা আমরা হয়তো কালকে আপনাদের রূপরেখাটা দিতে পারবো। পিছনে জিনিসগুলো বাদ দিয়ে দেয়, আমরা সামনে কিভাবে এগোবো এটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা, এটা বড় একটা টিম হয়েছে। আগে আপনি জানেন বুলবুল আমিনুল ইসলামও কাজ করেছে একটা ছোট্ট বোর্ড নিয়ে, একজন 3-4টা কমিটি ছিল। সো ইট ওয়াজ নট ইজি বিকজ অনেক ফাস্ট কাজ। এবার কিন্তু 25 জনের কাজ। আই এম শিওর প্রেসিডেন্ট চিন্তা করবেন, কমিটিগুলো যাতে ভালো করে করলে দায়িত্বটা যখন আলাদা হয়ে যাবে, যার যার দায়িত্বটা, তখন কিন্তু কাজ করতে সুবিধা হবে। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই বোর্ডে পরবর্তী 4 বছরের জন্য পরিচালনা পর্ষদের নির্বাচন কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে এবং কম বেশি আমরা আসলে ফলাফলও জানি। কিন্তু প্রক্রিয়াটি যতটা না গণতান্ত্রিক চর্চার, তার চেয়েও বেশি যেন সাজানো একটি নাটকের মতো, যেখানে নিয়ন্ত্রণ এবং বিতর্কই মুখ্য চরিত্র। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন অতিথি হিসেবে রফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিসিবি, এবং একই সাথে আছেন এম কায়সার, সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। যেহেতু আমাদের সাথে আছেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা বরং তার কাছ থেকে একটু জেনে আসতে চাই নির্বাচনটি কেমন হলো। ধন্যবাদ। আপনারা সবাই দেখেছেন যে আজকে যে নির্বাচনটা শেষ হলো সেটা কেমন হয়েছে, কারণ গত কয়েকদিন যাবতই এই নির্বাচন নিয়ে যে প্রহসন শুরু হয়েছিল সেটা আজকে সমাপ্ত হয়েছে। আপনারা জানেন, আমরা বহু আশা করেছিলাম, সবাই ক্রীড়াঙ্গনের যারা পরীক্ষিত সংগঠক আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা চেয়েছিল যে একটি সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন, কিন্তু এটা থেকে আমরা সবাই কিন্তু ব্যর্থ হয়েছি। কারণ নির্বাচনটা হয়েছে একপেশে, এরকম কেউই আশা করেনি। বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসার জায়গা এই ক্রিকেট বোর্ড, এই ক্রিকেটকে আসলে কলঙ্কিত করা হয়েছে। কারণ আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের জেলা বিভাগগুলিকে বিভাগের কাউন্সিলরদের বঞ্চিত করা হয়েছে, পাশাপাশি আমাদের ক্লাব ক্রিকেটের সংগঠকদের কিভাবে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। কারণ আপনারা দেখেছেন যে 15টি ক্লাব নিয়ে যে প্রহসন করা হয়েছে, জনাব ফারুক আহমেদ এই ক্লাবগুলির বিরুদ্ধে রিট করেছেন, অথচ এই ক্লাবগুলি ওনার অধীনে কিন্তু গত মৌসুমে উনি যখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন কিন্তু লিগের খেলা উনি চালিয়েছিলেন এবং ক্লাবগুলি তখন বৈধ ছিল, কারণ ওই ক্লাবগুলি হয়তো তখন তাদের সান্নিধ্যে ছিল, সেই জন্য এগুলি বৈধ ছিল। যখন এই নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবগুলি অন্যদের হাতে ছিল, তখনই হলো ক্লাবগুলি অবৈধ হয়ে গেল এবং যথারীতি এমন সময় রিট করা হয়েছে যে আমাদের করার কিছুই ছিল না এবং আমরা বাধ্য হয়েছে এই নির্বাচন থেকে সরে যেতে। এবং পরবর্তীতে দেখেন, গতকালকে ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে এই ক্লাবগুলিকে আবার বৈধতা দান করেছে। এটা একটা নাটক ছাড়া আর কিছুই নয় এবং এই ক্লাবগুলির মাধ্যমে একজন বোর্ড মেম্বারও নির্বাচিত হয়েছেন, সেটা আরেকটা নাটক। তো আমরা চেয়েছিলাম যে একটি সুষ্ঠু নির্বাচন, কিন্তু এই নির্বাচন একটি প্রহসনের নির্বাচনে রূপান্তরিত হয়েছে। এটা আমরা কিভাবে নিবেন, সবাই দেশের 18 কোটি মানুষ এটাকে আজকে গ্রহণ করতে পারেনি। দেখেন, এখানে আমাদের উল্লেখযোগ্য ক্লাব আছে আবাহনী, মোহামেডান, রূপগঞ্জ, তারপরে আমি ইন্ডিয়া রোড ক্লাবের, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কোনো প্রতিনিধি নেই। এটা এই বাংলাদেশের ইতিহাসে ক্রিকেট বোর্ডের নির্বাচনে এইরকম নির্বাচন কখনো অনুষ্ঠিত হয়নি এবং এই নির্বাচনটা আমি যতটুকু জানি গতকালকেই শেষ হয়ে গেছে। আজকে শুধু আনুষ্ঠানিকতা হয়েছিল মাত্র। তো আমরা চাই যে বাংলাদেশের মানুষ দেখুক যে নির্বাচন কিভাবে হয়। 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম দেশ নতুনভাবে চলবে, নতুন
ভাবে এই নির্বাচনগুলি অনুষ্ঠিত হবে, যেখানে সবার অংশগ্রহণ থাকবে। কেন আসলে করা গেল না? আপনি মানে যেই সংকটের কথাগুলো বলছেন সেটি নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো, তবে আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন এম এম কায়সার, ক্রীড়ার সাংবাদিক, যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করলে যেটি হয় যে অনেক খবরই আসলে ভিতর থেকে জানা যায়, প্রকাশিত করা যাক বা না যাক, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে এই যে নতুন যে সভাপতি বা নতুন যে এখন বোর্ডের কথা যদি আমরা বলি বিসিবির, তারা কি আসলে পারবে সামনে 4টি বছর যে সংকটের মধ্যে পড়েছে এবার বিসিবি সেটি উত্তরণ করতে? ধন্যবাদ আপনাকে। প্রথমে তাদের সামনে যে চ্যালেঞ্জটুকু রয়েছে, কি চ্যালেঞ্জটুকু রয়েছে সে প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বলি যে আজকের যে বিসিবি নির্বাচন হয়েছে, আমরা এতদিন কিন্তু আপনার মঞ্চনাটক দেখার জন্য বেইলি রোডে যেতাম। তো আজকে আমি যে মঞ্চনাটক এক ধরনের একটা মঞ্চনাটকই কিন্তু দেখতে পেলাম যে সোনারগাঁ হোটেলে, এবং ঢুকতেই দেখলাম যে সেখানে অনেক নির্বাচকে আপনার যারা অংশ নিচ্ছিলেন পরিচালক পদে তাদের বড় বড় কাট আউট ছিল। কিন্তু এই বিষয়টা খুবই নিশ্চিত ছিল যে এখানে যারা আজকে নির্বাচনে অংশ নিচ্ছেন কারা জিতবেন, এই বিষয়টা সবাই জানতো যে কারা জিতবেন। তো যে জিনিসটার ফল আপনি আগে থেকে জানেন, তো সেখানে যখন আপনি দেখবেন যে অনেকে ভোট দিতে আসছেন, কিন্তু আমাদের তো জানা রয়েছে নির্বাচনের রেজাল্টটা কি হতে যাচ্ছে, সেটা জেনে তারপর সেখানে যখন আপনি সেই খেলায় দেখতে যাবেন, তার মানেটা হলো যে আপনি এই ম্যাচের রেজাল্টটা জানেন, এই ম্যাচের কি হবে, কারা জিতবেন না জিতবেন, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এবারের যে বিসিবির নির্বাচনটা হয়েছে সেটাকে যদি আপনি এক কথায় আমাকে বলতে বলেন তাহলে বলবো যে আমি ইটস এ মকারি, স্রেফ একটা হাস্যকর এবং মকারি এক ধরনের নির্বাচনটা হয়েছে। অথচ এই নির্বাচনটা খুবই সৌহার্দ্য এবং সম্প্রীতির মধ্যে হতে পারতো। কেন হয়নি তার অন্যতম কারণটা হলো যে এই নির্বাচনে জেতার জন্য দুপক্ষই, আমি বলবো যে দুপক্ষই, এর আগে যখন তামিম ইকবাল পক্ষ ছিলেন এবং তামিম ইকবাল যখন প্রত্যাহার করে নিয়েছেন, তারপরও যে পক্ষটি রয়ে গিয়েছিলেন তারা এই নির্বাচনটা জেতার জন্য গ্যারান্টিটা এমনভাবে গ্যারান্টিটা চেয়েছেন যাতে কোনোভাবেই কোনো দিক থেকে তারা যেন পরাজিত না হন। আপনি অবশ্যই একজন খেলোয়াড় হিসাবে অথবা একটা নির্বাচনে যখন নামবেন তখন আপনার টেন্ডেন্সি চেতে থাকবে আমার জেতার জন্য, কিন্তু সেই জেতার প্রক্রিয়াটা যদি আপনার সুষ্ঠু সুন্দর না হয়, একটা অসুন্দর উপায় আপনাকে যেতে হয়, এক ধরনের কুটিলতার আশ্রয় আপনাকে নিতে হয়, এক ধরনের নাটক অভিনয়ের মতো করতে হয়, তখন সেটা কিন্তু আর সেটার মাধুর্যতা থাকে না, সেটার সৌহার্দ্যটা থাকে না। তো সবকিছু মিলে এই ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা হয়েছে সেটা তামিম ইকবাল নির্বাচনের আগে যেরকম ভাবে বলছিলেন যে এটা ফিক্সিং, আমার কাছে মনে হয়েছে যে টোটাল নির্বাচনটা একটা গড়াপেটার মতো নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচন হয়তো এখন লেজিটিমেসি পেয়ে যাচ্ছে, কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে একটা অবৈধ নির্বাচন হিসেবে সব সময় গ্রহণযোগ্য হবে, এবং এই কালিটা অলওয়েজ লেগে থাকবে। কারণ আমি এই নির্বাচনের একদম শুরু থেকে দেখেছি শেষ পর্যন্ত, আজকেও যখন হয়ে গিয়েছে তখনও দেখেছি, এখানে আপনার নির্বাচনের যে কাউন্সিলর গঠন থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপে যে অনিয়ম করা হয়েছে অথবা যে স্বেচ্ছাচারিতা চালানো হয়েছে, নিয়মটাকে নিজের পক্ষে প্রচার করার জন্য যে ধরনের একটা আমি বলবো যে ক্ষমতার দাপট দেখানো হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের যে একটা সংহতি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা থাকে, সেই প্রতিযোগিতাটা হারিয়ে গিয়েছে। তো সবকিছু মিলে আজকে যারা নির্বাচিত হয়েছেন তারা অবশ্যই ক্রিকেট বোর্ডে থাকবেন, তারা ক্রিকেট বোর্ডের 25 জন রয়েছেন, কিন্তু আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে, দে উড নট গেট রেসপেক্ট। আমার কাছে মনে হচ্ছে যে তারা এই যে মর্যাদা পাওয়ার বিষয়টা ছিল, যে নির্বাচনে জিতে এসে এক ধরনের যে রেসপেক্ট পাওয়ার বিষয়টা ছিল, দে হ্যাভ লস্ট ইট। সেটি হয়তো আরও সামনের দিনে যখন তারা কাজ শুরু করবেন বোঝা যাবে, কিন্তু যেটি আসলে আরও আপনার কাছে জানবার আছে সেটি হচ্ছে যে আগামী 4 বছর তাদের সামনে আপনি কি ধরনের চ্যালেঞ্জ বা বিসিবিতে আরও কার্যকর করা, ক্রিকেটের মান উন্নয়ন থেকে শুরু করে নানা রকম যে কথাগুলো আমরা সারা বছরই বলতে থাকি, তারা কি পারবেন আসলে সেটি করতে? কি মনে হয় আপনার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি 4 বছরের কথা বলছেন, আমি তো আমার কাছে মনে হচ্ছে যে সামনের 4 মাসের পরের সময়টা তাদের জন্য সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জের হবে, কারণ নতুন সরকার যখন আসবে তখন তারা সেই চ্যালেঞ্জটা কিভাবে সামাল দিবেন সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু প্রথম দিন থেকে খুব সম্ভবত তাদেরকে সেই দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে, এবং এই দুশ্চিন্তার মধ্যে পড়ার কাজটুকু তারা নিজেরাই করে ফেলেছেন। অর্থাৎ তাদের প্রাথমিক বিষয়টাই ছিল কিন্তু আপনার ভুলে ভরা, আর যখনই আপনি ভুলে ভরা একটা অঙ্ক শুরু করবেন তখন আপনি যতই সামনে যেতে থাকুন না কেন, আপনি অঙ্কের পরিধি হয়তো বাড়বে কিন্তু আপনি শেষের রেজাল্টটা কিন্তু পাবেন না, এবং সেই রেজাল্টটা ভুল হবে। তো আমার মনে হচ্ছে যে এবারের এই নির্বাচনে যারা জিতে এসেছেন তারা অবশ্যই তাদেরকে এখন আপনাকে লেজিটিমেসি কিছুটা দিতেই হবে, বলতে হবে যে তারা নতুন ক্রিকেট বোর্ডে এসেছেন, তারা নতুন কমিটি, কিন্তু তাদের সামনে কাজটুকু অবশ্যই কঠিন হবে, কোনো সন্দেহ নেই। তবে আমি একজন ক্রিকেট সাংবাদিক হিসাবে আমি চাইবো যে এই বোর্ড যেভাবেই এসেছে তারা যেন সামনের যেই সময়টুকু থাকবে সেই চ্যালেঞ্জটুকু যদি জিততে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব খুশি হব। তবে যে প্রক্রিয়ায় তারা এসেছে সেই প্রক্রিয়ার জন্য যেটি সবার আগে যেটি বললাম যে তারা রেসপেক্টটা পাবে না, হয়তো আপনি নিশ্চিতভাবে বিসিবির চেয়ারে তারা বসবেন, কিন্তু যে মর্যাদা নিয়ে তাদের থাকার কথা ছিল, যেভাবে চোখে চোখ রেখে তারা
হয়তো নিজেদেরকে বলতে পারতেন ইয়েস আমরা উইনার, আমরা জিতে এসেছি এখানে, কিন্তু এরকম এক পেশে মেড়ে এবং পুরো নির্বাচনটাকে এক পেশে করে নেওয়ার জন্য যে ধরনের একটা প্রহসন করা হয়েছে বা যে ধরনের এক ধরনের কুটিলতা চালানো হয়েছে, সেটি আমি মনে করি যে ক্রিকেটার ভাষায় সেটা যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো দিস ইজ নট ক্রিকেট, দিস ইজ নট অ্যান প্রসেস টু বি ইলেক্টেড। সেটি হয়তো অনেকটা রাগের ক্ষোভের জায়গা থেকে আপনি বলছেন, অবশ্য প্রক্রিয়ার কারণেই আসলে এটা আমাদের সবারই এক ধরনের আমি রাগ ক্ষোভের জায়গা থেকে বলছি না, আমি কিন্তু লজিক দিয়ে বলছি, যুক্তি দিয়ে বলছি। এবং আমাকে যদি এই যুক্তিতে কোনো ক্রিকেট বোর্ডে যারা এখন নির্বাচিত হয়ে এসেছেন তারা যদি হারিয়ে দিতে পারেন, আমি সেই হারটা মেনে নিতে বাধ্য, কিন্তু সেখানে অবশ্যই লজিক থাকতে হবে। অবশ্যই আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন রফিকুল ইসলাম বাবা, আপনার কাছে একটু জানতে চাই, তামিম সহ যারা আসলে প্রত্যাহার করে নিয়েছে এই নির্বাচনকে, অনিয়মের কথা বারবার আগে থেকে যখন বলে আসছিল এবং সেই মুহূর্তে তারা প্রত্যাহার করেছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা যখন দেখেছি এরকম একটি মানুষ নির্বাচনে আসছে, তারা পরিচালনা পর্ষদে বসবে, তার মানে বিসিবি থেকে শুরু করে পুরো ক্রিকেটের একটা বিশাল একটা হয়তো পরিবর্তন হতে যাচ্ছে। এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে, ফলাফল কম বেশি আমরা জানি, তাদের অনুপস্থিতিটি আপনার কাছে কি মনে হয়? প্রথমত তো অবশ্যই একটা প্রভাব তো ফেলেছেই, কিন্তু এই যে সামনের দিনগুলোতে যারা এখন কাজ করবেন, আপনার কি মনে হয় তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা বা তাদের সাথে পরামর্শ করে চলাটা তাদের জন্য আসলে ঠিক হবে? ধন্যবাদ। আসলে এখানে এই মুহূর্তে ওই রকম পরামর্শ করার কিছুই নেই। কারণ হলো যে প্রক্রিয়া নির্বাচনটা হয়েছে, আপনারা দেখেছেন প্রথমে জেলা বিভাগকে কুক্ষিগত করা হয়েছে, তারপরে কিন্তু ক্লাবগুলিকে ধরা হয়েছে এবং এই জয়ের কোনো আনন্দ নেই। আসলে এটা যে প্রক্রিয়ায় বোর্ড নির্বাচিত হয়েছে, বোর্ডের ডিরেক্টররা নির্বাচিত হয়েছেন, তাদের এখানে আসলে আমরা কি আশা করতে পারি তাদের কাছ থেকে? তারা শুরুতেই কিন্তু একটি অবৈধ প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু নির্বাচিত হয়েছে। আমি অবৈধ এই কারণে বলছি যে দেখেন অনেকের কাউন্সিলরশিপ কোন সময়টায় গ্রহণ করা হয়েছে। স্বয়ং ফারুক আহমেদের কাউন্সিলরশিপটাই কিন্তু নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পরে রিসিভ করা হয়েছে এবং ওইটাকে বৈধতা দেওয়া হয়েছে। তারপরে আপনার জেলা বিভাগের কাউন্সিলরদের আপনার বিভিন্ন 22 তারিখ বাড়ানোর পরেও তার পরের দিন পর্যন্ত এগুলি রিসিভ করা হয়েছে। নট অনলি দ্যাট, আপনি 23 তারিখ 22 তারিখ 7টার সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরে করার কথা ছিল, কিন্তু সেটা করেছে 23 তারিখ রাত্র 8টার পরে এবং সেখানে দেখেন 5টি 6টি জেলার কিন্তু কাউন্সিলর ছিল না। তারপরের দিন আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে দুদিন পরে ওই 6টি জেলার ভিতরে 5টি জেলার কাউন্সিলরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ধরনের জিনিসগুলি অবশ্যই প্রসঙ্গগুলো সামনে তুলে নিয়ে আসতেন। আমরা তো খুব সাধারণভাবে বুঝি যখন নির্বাচন হয় তখন নির্বাচন কমিশন হিসেবে একটা বডি থাকে, তারা এই বিষয়গুলো নজরদারিতে আনে কি আপনার কাছে, বা আনেনি কেন বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই এখানে কোনো হস্তক্ষেপ ছিল এবং তারা এখানে কিছু করারই ছিল না, কারণ জনগণ দেখেছে যে আসলে কি হয়েছে। এটা কিন্তু ওপেন সিক্রেট, এটা সবাই দেখেছে যে কখন কার কাউন্সিলরশিপ গ্রহণ করা হয়েছে। তো এগুলি দিয়ে একটি বোর্ড, এত সুন্দর একটি বোর্ড, বাংলাদেশের 18 কোটি মানুষের ভালোবাসার জায়গাটা যদি এভাবে নির্বাচন করা হয়, সেই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে কি দেখতে পারবো? ভবিষ্যতে অবশ্যই এই বোর্ড দিয়ে ভালো কিছু আশা করা যায় না, কারণ শুরুতেই কিন্তু অত্যন্ত গোঁজামিল দিয়ে এই বোর্ড কিন্তু নির্বাচিত হয়েছে। আপনারা দেখেন, আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ধরিয়ে দিতে পারবো যে কোথায় কোথায় ভুল হয়েছে। তো আমরা কি আশা করতে পারি তাদের কাছ থেকে? এটা তো মানে কারো কাছে গ্রহণযোগ্য ছিল না। আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু সুন্দর বোর্ড, অংশগ্রহণমূলক একটি নির্বাচন, যে নির্বাচনে কাউন্সিলররা, ভোটাররা তাদের সঠিক জায়গায় ভোট প্রদান করতে পারবে, কিন্তু আমরা সেটা দেখতে পারিনি। আমরা শুনেছি এখানে মেজর ইমরোজ উনি ভোটের সময় ছিলেন, উনি যে বক্তব্য দিয়েছেন সেটা কিন্তু উল্লেখযোগ্য এবং উনি দেখেছেন যে কিভাবে এই প্রহসনের নির্বাচন হয়েছে। সুতরাং আমরা বলতে চাই যে এটা আমরা কয়েকটি প্রস্তাব রেখেছিলাম যে এটা বন্ধ করে সুষ্ঠু সুন্দরভাবে সবার সাথে পরামর্শ করে একটি সঠিক পন্থা অবলম্বন করে সঠিকভাবে নির্বাচন করা হোক, কিন্তু কোনো কথাই আমাদের শুনেনি। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আজকে হয়তো আমরা দেখতে পাবো যে তারা বোর্ডে বসেছে, কাজ শুরু করে দিয়েছে, কিন্তু এটার ভিতরে কোনো, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলবো, রহমত বরকত থাকবে না, এখানে জটিলতা আসবেই এবং তাদের কঠিন হয়ে যাবে এই বোর্ড চালানো। এটা অবশ্যই আমাদের জন্য খুব একটা ভালো খবর না, যেভাবে আসলে আপনারা একদম কাছ থেকে বিসিপিতে যুক্ত ছিলেন, দেখছেন। আমরা যারা সাধারণ মানুষ আসলে আমরা তো আপনাদের দিকেই তাকিয়ে থাকি, আপনাদের সিদ্ধান্তের উপরেই আসলে আমরা ক্রিকেট টিমটাকে আসলে সেভাবে ভালোবাসি। এমএম কায়েসার,
আমরা সহসভাপতি হিসেবে ফারুক আহমেদ তিনি জয়ী হয়ে এসছেন, অথচ আমরা দেখেছি 4 মাস বা 5 মাস আগে তিনি অনিয়মের কারণে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। তিনি যখন আবার এভাবে ফিরে আসেন, যেটি আসলে আমাদের আরেকজন অতিথি একটু ক্ষোভ নিয়েই বলছিলেন যে হয়তো এই পরিচালক পর্ষদটির ভিতরে হয়তো কোনো ধর্মীয়ভাবে কোনো রহমত থাকবে না। এখন এইরকম মানুষ যখন আবার ক্ষমতা নিয়ে ফিরে আসেন, সেটি তো এক ধরনের শঙ্কার জায়গা তৈরি করে আরো বড় আকারে। তা তো অবশ্যই, কারণটা হলো যে তিনি কতখানি এনাদের সাথে এখন মিলেমিশে কাজ করতে পারবেন সেটা একটা দেখার বিষয় রয়েছে। কারণ 4 মাস আগে যারা তার পদত্যাগ চেয়েছিল, এবং শুধু পদত্যাগ না, যারা তাকে অনাস্থা এনেছিল এবং যে কায়দায় অনাস্থা এনেছিল সেটার জন্য তিনি কিন্তু খুবই কষ্ট পেয়েছিলেন, সেটা তিনি বলেছিল। তো যারা 4 মাস আগে অনাস্থা এনে তাকে সেই জায়গা থেকে এক অর্থে তার চেয়ারটা কেড়ে নিয়েছিল, বা তাকে এক অর্থে কিন্তু আপনি যদি বলেন সহজভাবে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, এবং যে ক্রীড়া প্রশাসন তাকে সেই সময় বিন্দুমাত্র সহায়তা করে নাই, বরঞ্চ তার চেয়ারটুকু কেড়ে নিয়েছিল। এখন 3 মাস পরে কি এমন ঘটনা ঘটলো যে আবার তারা ফারুক আহমেদকে এখানে এনে রিইনস্টল করতে হবে? তারপরও আবার সবচেয়ে বড় বিষয়টা, তখন তিনি ছিলেন প্রেসিডেন্ট এবং এখন তিনি হচ্ছেন ডিরেক্টর। তখন তিনি বসতেন একটা চেয়ারে, এখন তাকে বসতে হবে সাধারণ ডিরেক্টরদের চেয়ারে। যদিও তিনি সহসভাপতি হয়েছেন, আমি জানি না যে এটা সামনের সময়টুকুতে তিনি যারা তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল তাদের সাথে তিনি কিভাবে কাজ করবেন বা সামনে বাড়বেন। যদি পরিস্থিতি, আমি এখন পর্যন্ত জানি না যে তিনি তাদের সাথে এখন পর্যন্ত কথাও বলেন কিনা। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে এমন একটা বৈসাদৃশ্য বা আপনি এক ধরনের শত্রু শিবিরের মতো একটা আচরণ নিয়ে আপনি একজন ডিরেক্টর কিভাবে কাজ করতে বসবেন? তারপরে আমি শুনছিলাম আজকে ফারুক ভাই বলছিলেন যে তারা এর আগে 10 জন নিয়ে কাজ করেছেন, 11 জন নিয়ে কাজ করেছেন, এখন তাদের বোর্ডটা অনেক বড় হয়েছে, 25 জনের বোর্ড হয়েছে, এবং এই 25 জনের বোর্ডে অনেক প্রচুর কাজ রয়েছে ক্রিকেট বোর্ডের, সেই কাজগুলো তারা করবেন। আমি ক্রিকেট সাংবাদিক হিসেবে কায়মন বাক্যে প্রার্থনা করছি যেন তারা সফল হন, তারা যেন আবার মিলেমিশে বন্ধু হয়ে যান। এতদিন তারা শত্রু ছিলেন, এখন তারা যদি মিলেমিশে বন্ধু হয়ে কাজ করতে পারেন তাহলে ভেরি গুড, কোনো সমস্যা নেই। কিন্তু যে প্রক্রিয়ায় তারা নির্বাচিত হয়েছেন, আমি বলবো যে এই প্রক্রিয়ায় কোনোদিন কোনো একটা সুষ্ঠু ভোটের জন্য বা আপনার কখনো হতে পারে না। কিন্তু শত্রু কি কখনো বন্ধু হয়? হতে পারে। এখন আপনি অনেক কিছু হতে পারে। আপনি এই একজনের সাথে ডিভোর্স হওয়ার পর তার সাথে তো দ্বিতীয়বার আবার বিয়ে করার নজিরও আমরা দেখেছি। সো এখানেও আমার কাছে মনে হচ্ছে, আমি জানি উদাহরণটা খুব হয়তো এক ধরনের, কিন্তু উদাহরণটা মিলছে না এখানে, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে যে পুরো পরিস্থিতি এখন সেদিকে যাচ্ছে। আর সবচেয়ে অবাক করার বিষয়টা হলো যে আমি ঠিক জানি না যে ক্রিকেট বোর্ডে কি এমন, আজকে আমার খুব ঘনিষ্ঠ সতীর্থ বন্ধু প্রথম আলোর তারেক মাহমুদ একটা চমৎকার চিঠি লিখেছে যে কি মধু বিসিবিতে। আমি ঠিক জানি না যে বিসিবিতে এমন কি একটা মধু রয়েছে যে এখানে নির্বাচনের জন্য আপনাকে পৃথিবীর সবকিছু মায়া ত্যাগ করে আসতে হবে, শত্রুকে বন্ধু বানাতে হবে, যে এবং 2 দিন আগে যিনি বন্ধু ছিলেন তার সাথে আপনাকে জালিয়াতি করতে হবে, প্রতারণা করতে হবে, তাকে আপনি নিজের দলে রাখার জন্য বা প্যানেলে রাখার জন্য প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসে পরের দিনই তাকে আপনি তার সাথে প্রতারণা করছেন, জালিয়াতি করছেন। সো এই ক্রিকেট বোর্ডে কি এমন মধু রয়েছে যে যার সাথে আপনাকে বন্ধুর সাথে জালিয়াতি করতে হবে, আবার শত্রুকে আপনার বন্ধু বানিয়ে দিতে হবে? এটা আমার ঠিক মাথায় আসে না। আপনি এবং তাদের কাছ থেকে যদি জিজ্ঞেস করবেন তো তারা বলবেন যে তারা না থাকলে বোধহয় বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ইটস আ ফেক। কোনোদিনই আমি মনে করি না যে কেউ না থাকলে কোনো কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি কেউ না থাকলে নিশ্চিতভাবে কিন্তু আপনি পরের আরেকজন কিন্তু আপনার রাস্তা তৈরি হয়ে যায়, বা পরে কেউ একজন এসে কিন্তু আপনি সেই পথটা নেন। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডে কি এমন মধু রয়েছে বা কি এমন জাদু রয়েছে, এটার একটা এখন আমাদের রিপোর্টিং এর সবচেয়ে বড় সাবজেক্ট এটাই হওয়া উচিত যে কেন, কি কারণে এখানে নির্বাচনে জেতার জন্য এরকম ভাবে মরিয়া হয়ে ওঠেন সবাই ক্রিকেট সংগঠকরা, এবং সবকিছু কেন তারা মনে করেন যে ক্রিকেটের উন্নয়ন করতে হলে আমাকে ক্রিকেট বোর্ডেই আসতে হবে। পৃথিবীর অনেক ক্রিকেটার রয়েছেন, অনেক ক্রিকেট সংগঠক রয়েছেন যারা কিন্তু আপনি ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত নন, কিন্তু তারপরও তারা ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছেন। উদাহরণ হিসাবে বেশি দূর বলবো না, আমি যা শুধু প্রতিবেশী দেশের রাহুল দ্রাবিড়ের কথা বলবো। তাকে তো আপনার ক্রিকেট বোর্ডে আনার জন্য অনেকে কিন্তু ভারতীয় ক্রিকেট সংগঠকরা পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি ক্রিকেট বোর্ডে আসেননি। তিনি যে জায়গায় যে দায়িত্ব পালন করছেন সেখানে তিনি সফল হয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে কাজ করার জন্য নট নেসেসারি যে আপনাকে ক্রিকেট বোর্ডের সেই 25 পরিচালকের একজন হতে হবে। আপনি যদি কাজে দক্ষ হন এবং পার্শ্ববর্তী দেশের রাহুল দ্রাবিড়ের বিষয়টা নিয়ে আমরা একটু যদি রফিকুল ইসলাম বাবু আপনার কাছে আসতে চাই, এই যে এরকম উদাহরণ তো আসলে আমাদের আশেপাশে আছে, সেগুলো আমরা কেন আসলে নেই না? কারণ বারবারই যে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে যে কি মধু আসলে আছে বিসিবিতে, সেখান থেকেও তো এরকম উদাহরণ একটা তৈরি করতে পারি, কিন্তু আমরা কেন ওই মানসিকতার দিকে যাই না? না, আমার কাছে মনে হচ্ছে যে রফিকুল ইসলাম বাবুর কাছে আমার প্রশ্ন আর কি। ওকে জি, থ্যাংক ইউ। ক্রিকেট বোর্ডে আসলে মধু আছে কি নাই সেটা আমাদের বিবেচ্য বিষয় না, আসলে এটা একটি প্রেস্টিজিয়াস ইস্যু। আপনি দেখেন এই যে বাংলাদেশের যে এতগুলি ক্লাব,
ঢাকায় যে এতগুলি ক্লাব ক্রিকেট আছে সেখানে কিন্তু কিন্তু সংগঠনটা সঠিক কেন এই ব্যক্তি যদি ক্লাবগুলি সঠিক চালায়? জায়গায় না আসে, সেখানে প্রেস্টিজিয়াস হলেও তো আসলে সেই পদেরই তো প্রেস্টিজ থাকছে না। এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছি যে এই যে ক্লাবগুলি চালায় আবাহনী, মডার্ন থেকে শুরু করে বড় বড় ক্লাবগুলি, এখানে কিন্তু কেউই নাই। সবাই কিন্তু কেন ক্লাবগুলি চালায়? আসলে সব ক্লাব চালানোর পিছনে একটাই উদ্দেশ্য যে এখানে ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে, ক্রিকেট বোর্ডের একজন কাউন্সিলর হবে, অনেকে ডিরেক্টর পদে নির্বাচিত হবে, এবং এটি একটি প্রেস্টিজিয়াস জায়গা। এবং এই ক্রিকেট বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি লাভ করেছে এই ক্রিকেটের মাধ্যমে। সুতরাং এখানে যাওয়া একটাই সকল সংগঠনের একটি মানে আকাঙ্ক্ষা থাকে যে আমি যদি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হতে পারতাম তাহলে ভালো হতো। তো এই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সবাই এখানে আসে। সেই আকাঙ্ক্ষার সাথে সাথে আসলে উন্নয়নটা যাতে তারা করেন, আমরা সাধারণ মানুষ সেই আকাঙ্ক্ষা বা সেই দাবিটা আসলে তাদের কাছে রাখতে চাই। আলোচনা আজকে আর আগাতে পারছি না, আমাদের সময় শেষ। অসংখ্য ধন্যবাদ, যুক্ত হয়েছেন আপনারা আমাদের সাথে।